রাজধানীর সাউথে মুর্শিদাবাদ সেই নবাব ওপেন। এই গাড়িটার কিন্তু সেই সময়কার মূল্য ছিল হচ্ছে মাত্র 80 টাকা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ব্রেকফাস্ট নিয়েছি। ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে ডিম পাউরুটি। এই দিয়ে এখন সকালের ব্রেকফাস্টটা করব। আর বাইরের ভিউটা আপনাদের দেখাই, কি অপরূপ গঙ্গার পাড়টা দেখা যাচ্ছে এখান থেকে, দারুণ। আমরা যে রুমটা নিয়েছি রুম থেকে কিন্তু ভাগীরথীর একটা সুন্দর ভিউ রয়েছে, বেশ ভালো। তো যাই হোক, এখন আমরা রেডি হব, ফ্রেশ হয়ে বেরিয়ে যাব কিন্তু সাইট সিইং করতে। একবারে হোটেল চেক আউট করেই বেরাবো। তো এখন ব্রেকফাস্টটা সেরে নিই, বেরিয়ে আবার আপনাদের সাথে তাহলে কথা হচ্ছে। এই হোটেল চেক আউট করে এখন আমরা বেরিয়ে গেলাম। এবার যাব হচ্ছে মুর্শিদাবাদের যে বাকি সাইট সিইংগুলো রয়েছে সেগুলো করব, আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। সব ঘুরে ঠুরে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি আজকের দিনের প্রথম স্পটে, কাঠগোলাপ বাগানে। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে দেখুন কাঠগোলাপ বাগানের এন্ট্রি গেট, ঠিক এরকম। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। চলে এলাম কাঠগোলাপ বাগানের ভেতরে। আর এই হচ্ছে দেখুন খুব সুন্দর একটা গেট। গেটটাই পুরো মনে হচ্ছে না একটা রাজমহলের মতো, অপূর্ব। আর এই হচ্ছে ভেতরের রাস্তা, দুই পাশে এরকম গাছ, মাঝখান দিয়েই রাস্তা, বেশ সুন্দর। চলুন তাহলে সামনে যাওয়া যাক। চলে এসেছি একদম কাঠগোলাপ বাগানের একদম মেন গেটের সামনে। এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে 30 টাকা করে এন্ট্রি ফি। 30 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিয়েছি। আর এখানে ঢুকে আপনারা কি কি দেখতে পারবেন, এখানে দেখুন পুরো লেখা রয়েছে। আপনারা চাইলে একবার পজ করে দেখে নেবেন। তো চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে আপনাদেরকে পুরো জায়গাটি খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। এখানেও কিন্তু গাইড আছে, আপনারা চাইলে কিন্তু গাইড নিয়ে দেখতে পারেন। গাইড নিয়ে দেখলে কিন্তু পুরো জায়গাটার সম্বন্ধে ইতিহাসটা তুলে ধরবে, আপনাদের কিন্তু দেখতে ও শুনতে খুবই ভালো লাগবে। তো চলুন এখন আমরা ভেতরে যাই। ভেতরে গিয়ে আমি আপনাদেরকে পুরো জায়গাটি খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। আপনারা ভেতরে মেন গেট থেকে ভেতরে ঢুকেই দেখতে পারবেন দুই পাশে আম গাছের বাগান, আর মাঝখান দিয়ে এই রাস্তা। এই দিকেও দেখুন আম গাছের বাগান, এই পাশে দুই দিকেই আম গাছের বাগান, আর তার মাঝখান দিয়ে কিন্তু এই রাস্তা। এই কাঠগোলাপ বাগানের ভেতরে এসে আমরা একটা গাইড নিয়ে নিলাম, কারণ এই জায়গাটা বেশ সুন্দর। আর পুরো ভালো করে বুঝে দেখতে গেলে, ঘুরে দেখতে গেলে একটা গাইড নিলে বেটার হয়, তাই আমরাও নিয়ে নিলাম। এনারা হচ্ছেন 4 ভাই, 4 জন জৈন বিজনেসম্যান। এদের নাম হচ্ছে লক্ষ্মীপদ সিং দুগার, মহিপদ সিং দুগার, ধনপদ আর ছত্রপদ। 4 ভাই। এই 4 ভাই ছিল রাজস্থান থেকে এখানে ব্যবসা করতো 1780 সালে। সিরাজদৌল্লা মারা যাওয়ার পর হয়েছে বাগান। এই 4 ভাই কাঠের ব্যবসা করতো আর গোলাপ ফুলের চাষ করতো, ওই জন্য নাম দিয়েছিল কাঠ গোলাপ ফুলের বাগান। আচ্ছা, এখন নামটা শর্টে কাঠগোলা হয়ে গেছে। আচ্ছা। এটা হচ্ছে 260 বিঘা। এটার মালিক আছেন সঞ্জয় দুগার। আচ্ছা, কলকাতায় থাকেন ভবানীপুরে। ওনারা দেখবেন পুরো এই ঢুকেই দেখুন বাঁহাতে এরকম একটা সুড়ঙ্গ আছে। এই সুড়ঙ্গটা একটু দাদার মুখ থেকে শুনে নিই। এই সুড়ঙ্গ রাস্তা দিয়ে 4 ভাই যেহেতু জগৎ সিটের বাড়ি, এখান থেকে 1.5 কিলোমিটার। এটা মোট 3 তলা, জল নিচে রাস্তা আছে। তবে জল তখনকার দিনে ছিল না, পড়ে শুকনো রাস্তা ছিল। কারণ মুর্শিদাবাদের দুটো জিনিস দেখা যায়, একটা সিরাজদৌলার বাড়ি হিরাজি, আর 2 জগৎ সিটের বাড়ি। আজকে যেটা দেখবেন ওটা পরে তৈরি করে, কারণ জগৎ সিটের যে মেন টাক্সার ওটা গঙ্গার ধারে ভেঙে যাওয়ার পর সুড়ঙ্গ রাস্তায় জল ঢুকে যায়। এটা এখন গঙ্গার সঙ্গে অ্যাটাচ। গঙ্গার জল বাড়লে বেড়ে যায়, কমলে কমে। এই জলটা বাড়ে কমে গঙ্গা জলের সাথে। এই বাড়িটা দেখছেন? এই বাড়িটা আপনার অনেক সিরিয়াল বা সিনেমাতেও দেখেছেন, যেমন অনেক সিনেমাতেই দেখা গেছে। এক যে ছিল রাজা, বলো দুর্গা মাইকি, আমির সিরাজের বেগম, বেহুলা, গৌরীদান, খনার বচন, একেন বাবু, মহাপীর তারাপীঠ, প্রচুর সিরিয়াল হয়েছে।
কিন্তু বাড়িটা হাইট অনুযায়ী মোটামুটি ধরুন এখনকার দিনে 4 তলা, তখনকার দিনে 3 তলা। আর বাম সাইডে যে বেদিগুলো এগুলোতে বসে ওনারা দাবা পাশা খেত, আর যে প্লেটে খেত ওই প্লেটগুলোকে ভেঙে ভেঙে দেখুন কিছু ডিজাইন টপ তৈরি করে দিয়েছে। এগুলো গোলাপ ফুলের টপ ছিল। তখনকার দিনে একটা টপে জল ঢাললে প্রত্যেকটা টপে জল চলে যেত, পাইপ সিস্টেম ছিল, এখন নষ্ট হয়ে গেছে। এখানে আমরা গাইড নিয়ে ঘুরছি, বেশ সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে প্রত্যেকটা জায়গা। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। পুকুরে এখন নামবে না, আসার সময় নামবে। মাছ আছে। এই পুকুরটাকে বলা হতো প্যালেস পুকুর, মোট 6খানা সিঁড়িবাঁধা ঘাট। এটা মেন ঘাট। ওই যে গুমটিগুলো দেখছেন, এই পাশে দুটো এই পাশে দুটো আছে। এই গম্বুজগুলোতে রাখা হতো খোঁজা, মানে হিজড়ে সিপাই পাহাড়ে। বাড়ির মহিলারা স্নান করতো, মাছ নিয়ে জলে খেলতো। মাছকে সোনার নদ পরে দিয়ে ছেড়ে দেওয়া হতো, আর মাছ মরে গেলে তাদেরকে সমাধি দিয়ে উপরে স্ট্যাচু তৈরি করে দিই। দেখাবো মাছের স্ট্যাচুগুলো ভেতরে। আচ্ছা, ভেতরে ছবি তোলা। এখন আমরা যে মেন প্যালেস, সেই প্যালেসের ভেতরে যাব। তো মেন প্যালেসের ভেতরে কিন্তু ছবি তোলা বারণ, তাই আমি আপনাদেরকে ভেতরটা দেখাতে পারছি না। তো ভেতর দিয়ে ঘুরে আসি, এসে তারপরে আপনাদেরকে আমি পুরো ডিটেলসটা শেয়ার করব। কাঠগোলা বাগানের ভেতরে যে প্যালেসটি রয়েছে সেটা আমরা ঘুরে দেখে এলাম। তো এবার বাইরের যে জায়গাগুলি রয়েছে সেগুলোও ঘুরে দেখব, আর গাইডের মুখ থেকে শুনে নেব। এই লম্বা বাড়ি, এটা ছিল রান্নাঘর। তখনকার দিনে প্রায় 250 থেকে 300 লোকের রান্না হতো, কিন্তু নিরামিষ। যদি জৈন প্রপার্টি, এখানে মাছ মাংস কিন্তু অ্যালাউ করে। এখন যে মালিক আছেন সঞ্জয় দুগার, কলকাতা থেকে যখন আসে ফ্যামিলিকে নিয়ে, এই বাড়িটি থাকার জন্য টোটাল রুম করে দেওয়া। আচ্ছা, যে গোল বেদিটা, ওটাকে বলা হতো নাচমহল, মানে নবাবদেরকে খুশি করার। লখনৌ থেকে নিয়ে আসতো বাইজি, নাম হচ্ছে হীরাবাই। হীরাবাই ছবি দেখবেন নসিবপুর রাজবাড়িতে, হাইট 6 ফুট 2 ইঞ্চি, অ্যাংলো ইন্ডিয়ান। ওই হীরাবাইকে দেওয়া হতো সেই সময় একটা রাত্রি নাচার ডিমান্ড 5000 স্বর্ণ মুদ্রা, মানে এখনকার মূল্য ধরুন প্রায় 5 কোটি টাকা। আর এরকম খোলা থাকতো না, সব বেলজিয়াম গ্লাস দিয়ে ঘেরা থাকতো। মানে বাইরেকার মানুষ ভেতরে কী করতো দেখতে পেতাম, কিন্তু ভেতরকার মানুষ বাইরে কী করতো সব দেখতে পেত। এগুলোতে মার্বেলের স্ট্যাচু, গোলাপ ফুলের চাষ হতো। এই পুকুরে তখনকার দিনে পদ্ম ফুলের চাষ হতো। পদ্ম ফুল তুলে জৈন মন্দিরে পুজো দিত। এটা জৈনদের মন্দির। জৈনদের 24 জন তীর্থঙ্করের ভেতরে 3 জন তীর্থঙ্করের মূর্তি আছে। প্রথম হচ্ছে আদিনাথ বা ঋষভনাথ, 23তম তীর্থঙ্কর পরেশনাথ বা পার্শ্বনাথ, আর 24তম তীর্থঙ্কর হচ্ছেন মহাবীর, যে শেষ তীর্থঙ্কর। তাই গেলে জুতো খুলে। এই কাঠগোলাপ বাগান কিন্তু গাইড আমাদের খুব সুন্দর করে ঘুরিয়ে বুঝিয়ে দিল। এই পাশে রয়েছে দেখুন চিড়িয়াখানা। তো চলুন ভেতরে যাওয়া যাক, কি আছে গিয়ে দেখি। এই চিড়িয়াখানার ভেতরটায় কিন্তু মূলত বিভিন্ন ধরনের পাখি রাখা আছে, আর কিছু মাছও রয়েছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এর ভেতরেই দেখুন অ্যাকোরিয়াম বানানো রয়েছে, আর প্রচুর মাছ রাখা রয়েছে এখানে। এই চিড়িয়াখানার ভেতরটায় ঢুকলে আপনারা পেছন দিকটায় চলে আসবেন। পেছন দিকটা এরকম একটা পাখি তো রাখা আছে, তার সাথে একটা পার্কের মতো রয়েছে। চলুন দেখাচ্ছি আপনাদের। এই পাশে দেখুন কত পায়রা রাখা রয়েছে এখানে, আর এই পাশটা ঠিক এরকম। এই রাস্তা বরাবর আপনারা একটু হেঁটে ভেতরটা ঘুরে দেখতে পারেন। বাহ, এখানে কত খরগোশ রয়েছে দেখুন, কত খরগোশ রয়েছে। এই চিড়িয়াখানাটা ঘুরে এখন আমরা একদম প্যালেসে সোজাসুজি চলে এসেছি। সোজাসুজি আপনাদের দেখাচ্ছি কি সুন্দর লাগে, কি অপূর্ব লাগে এই প্যালেসটাকে দেখতে। এই দেখুন প্যালেসটাকে কি অপূর্ব লাগছে দেখতে। আর এখানে দেখুন এই সামনে যে পুকুরটা রয়েছে, পুকুরটাতে অনেক হাঁস রয়েছে, বেশ সুন্দর। বেশ আগে কিন্তু ওপরে উঠতে দেওয়া হতো, এখন কিন্তু মেনটেনেন্সের কাজ চলছে, তাই এখন ওপরে উঠতে দেওয়া হচ্ছে না। হয়তো ডিসেম্বর কি জানুয়ারি থেকে আবার মোটামুটি মানুষজন যারা আসবেন তারা কিন্তু ওপরের দিকেও উঠতে পারবেন। এখন কিন্তু আমরা শুধু নিচের ভেতরটুকু ঘুরে দেখলাম। আর ভেতরে যা রয়েছে হচ্ছে পুরানো দিনের সব আসবাবপত্র ও এই নবাবদের সব ব্যবহৃত জিনিসপত্র এখানে শোপিস হিসাবে রাখা রয়েছে। কাঠগোলাপ বাগানের ভেতরে থাকা জৈন মন্দিরে। তো চলুন আপনাদেরকে জৈন মন্দিরটা দেখাচ্ছি, আমার পেছনেই রয়েছে।
দেখুন এই হচ্ছে জৈন মন্দির, অপূর্ব সুন্দর কারুকার্য। চলুন ভেতরটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে দেখুন জৈন মন্দিরের ভেতরটা। এই আমাদের কাঠগোলাপ বাগান ঘুরে দেখা হয়ে গেল। আর এই কাঠগোলাপ বাগানের পাশেই অনেক কিন্তু খাবারের দোকান আছে। এখান থেকে এখন আমরা একটু সকালের ব্রেকফাস্ট করব। সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তবু এখন একটু খিদে ভাব লাগছে, খিদে পাচ্ছে। কারণ ঘুরতে আসলে যেটা হয় সেরকম খাই ভাব হয়। তাই এখন আবার একটু পরোটা খাবো। তো পরোটা নিয়েছি, অর্ডার দিয়েছি, আসুক আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে দেখুন ঘুগনি দিয়েছে, আর এই হচ্ছে পরোটা, 2 পিস পরোটা, 10 টাকা পিস পরোটা, তার সাথে ঘুগনি আছে। এই কাঠগোলাপ বাগান ঘুরে এখন আমরা চলে এসেছি জগৎ শেঠের বাড়ি। এখন আর বাড়ি নেই, এটা একটা মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। তো চলুন আপনাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে দেখুন জগৎ শেঠের বাড়ি প্লাস মিউজিয়াম। এখানেও কিন্তু এন্ট্রি ফি রয়েছে মাত্র 30 টাকা করে মাথা পিছু। তো আমরা টিকিট কেটে নিয়েছি। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে দেখুন নসিপুর জগৎ শেঠের বাড়ি। চলুন ভেতরে যাওয়া যাক তাহলে। জগৎ শেঠের বাড়ির ভেতরে গেলাম, ভেতরটাও বেশ খুব সুন্দর। ভেতরটা আসলে কিন্তু আপনারা ঘুরে দেখবেন। আপনারা চাইলে গাইড নিয়ে ঘুরে দেখতে পারেন। গাইড নিয়ে ঘুরে দেখলে কিন্তু পুরো ইতিহাসটা খুব সুন্দর করে বলে দেবে। আর তাছাড়া কিন্তু ভেতরে গিয়ে আমরা যা দেখলাম পুরানো দিনের সব আসবাবপত্র আর খাট এখানে যারা নবাব রাজা ছিলেন জগৎ শেঠ, তিনি যেগুলো ব্যবহার করতেন সেই সব জিনিস কিন্তু এখানে রয়েছে। আর এখানে দেখুন গুপ্ত সুড়ঙ্গ পথ রয়েছে। এইটাও যেরকম ভেতরে যাওয়া যায়, কিন্তু ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তাই ভেতরেরটা আপনি দেখাতে পারছেন আপনাদেরকে। আপনারা আসলে কিন্তু এই ভেতরের জায়গাগুলো ঘুরে দেখবেন। এই জগৎ শেঠের বাড়িতে যদি আপনারা না আসেন, এই জায়গার গুরুত্ব আপনারা বুঝতে পারবেন না। অপূর্ব সুন্দর সব ভেতরের জিনিসপত্রগুলো, আর পুরানো দিনের সব জিনিস, বহু পুরানো, সেই সব দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তার সাথে কিন্তু যে এখানকার যে ইতিহাস, সেই ইতিহাস যেন আজও বেঁচে আছে, সেটা অপূর্ব লাগছে। এখানে আপনারা না আসলে, এই জায়গাটা না ঘুরে দেখলে আপনারা বুঝতে পারবেন না। জগৎ শেঠের বাড়ির ভেতরে একটা মন্দির রয়েছে, খুব সুন্দর কারুকার্য। এই যে দেখুন পুরো জায়গাটা অপূর্ব অপূর্ব। এই জগৎ শেঠের বাড়ি ঘুরে এখন আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়ি। আর এটা তৈরি করেছে কিন্তু রাজা দেবী সিংহ 1776 খ্রিস্টাব্দে। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো হাজারদুয়ারি প্যালেসটা যেরকম, সেই অনুকরণেই কিন্তু এই রাজবাড়িটা পুরো তৈরি করা। দেখুন এই নসিপুর রাজবাড়িতেও কিন্তু এন্ট্রি ফি রয়েছে মাত্র 20 টাকা করে। তো আমাদেরও টিকিট কাটা হয়ে গেছে, তখন আমরা ভেতরে যাব। এখন আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়ির ভেতরে। আর এখানে একটা মন্দির রয়েছে, দেখুন দালানটা বিশাল বড়। আর এখানে একটা মন্দির রয়েছে, চলুন আপনাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই নসিপুর রাজবাড়ির ভেতরে দেখুন একটা মন্দির রয়েছে। এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নসিপুর রাজবাড়ির নকশা। এটা কিন্তু 250 গ্রাম কাগজ ও 250 গ্রাম শোলা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। সেই সময়কার সব খতিয়ানগুলো রাখা রয়েছে দেখুন এখানে। এই বর্গীদের আক্রমণ থেকে রক্ষার জন্য এখানে যে সিন্দুকগুলো দেখতে পাচ্ছেন, এতে করে তাদের সম্পদ কিন্তু লুকিয়ে রাখা হতো।
এই নসিপুর রাজবাড়ি ঘুরে এখন আমরা চলেছি নসিপুর আখড়া। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন। চলুন তাহলে, এখানেও কিন্তু এন্ট্রি ফি রয়েছে, এখানে কিন্তু 20 টাকা করে এন্ট্রি ফি। তো চলুন ভেতরে যাওয়া যায়। এই হচ্ছে দেখুন নসিপুর আখড়ার ভেতরটা। আখড়ার কথা হচ্ছে আখাড়া, মানে যেখানে কুস্তি হয় সেই জায়গা এইটা। এই নসিপুর আখড়াতে আসলে কিন্তু আপনারা এই গাড়িটি দেখতে পারবেন। গাড়িটা দেখুন একবার। এই গাড়িটার কিন্তু সেই সময়কার মূল্য ছিল হচ্ছে মাত্র 80 টাকা। এখন আমরা রয়েছি নসিপুর আখড়ায়, আর আমরা যেই টোটো দাদার সাথে ঘুরছি সেই দাদা কিন্তু এখানকার বিষয়ে খুব ভালো নলেজ আছে। সব জায়গা কিন্তু উনি আমাদের অনেক সুন্দরভাবে গাইড করে দিচ্ছে। তো ওনার মুখ থেকে একটু এই জায়গা সম্বন্ধে একটু শুনে নেব। এটা হচ্ছে নসিপুর আখড়া, মহন্ত আখড়া। এই জায়গাটায় মির্জাফরের সঙ্গে কানেকশন আছে। গেটটায় যখন ঢুকবেন তখন দেখবেন মন্দির এবং মসজিদের মিনার দুটোই তৈরি করা আছে পাশাপাশি। এই জায়গায় ভেতরে প্রথমে ঢুকবেন, বাঁ হাতে দেখবেন কাঠের রথ, লোহার রথ, আর ভেতরে আছে সোনা চাঁদির উপর রথ। আচ্ছা। আর আপনার রূপোর হাতি দেখতে পাবেন। তারপরে আপনার মির্জাফরের ওখান থেকে কিছু দান করা জিনিস সেগুলোও দেখতে পাবেন। মানে এখানে তো আপনার কুস্তি হতো, ওনাদেরকে কড়াই টড়াই খাওয়ার এইসব বিষয়গুলো সব কিছু দান করেছিলেন। তাছাড়াও এখানে অরঙ্গদেবের মন্দির দেখতে পাবেন। এখানে সে মন্দিরে আপনার সোনার চাঁদির উপর ফার্স্ট ক্লাস লাগবে দেখতে ওই জায়গাটায়। এখন দেখুন আপনারা 4 চাকা গাড়িটা আমার বাঁ হাতে আছে। এই 4 চাকা গাড়িটা ইংরেজ আমলে দান করেছিলেন মির্জাফরকে। সে মির্জাফর আবার এখানে দান করে দিয়েছিলেন। এই গাড়িটার দাম ছিল তখনকার সময় 80 টাকা। এখনও গাড়িটা চকচক করছে, গাড়িটা চালানো যাবে। এই তালাটা দিয়ে সিরাজদৌল্লাকে বন্দি করা হয়েছিল। এই তালাটার দাম ছিল তখনকার সময় 1 টাকা। 1 টাকা দাম ছিল এই তালাটার? তালাটা। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই তালাটা? আসুন আমরা একটু মন্দিরের ভেতরে ঢুকব। মন্দিরটা ঢোকার পরে দেখবেন যে মন্দিরটা কি ধরনের। বড় বড় এসিতে আপনারা থেকেছেন, আজকে এই মন্দিরের ভেতরে এই এসিতে ঢুকে এত সুন্দর জায়গা। পুরনো হলেও আপনারা দেখবেন এখানে কত শান্তির জায়গা। ভেতরটা তো বেশ ঠান্ডা। ভেতরটা বেশ ঠান্ডা। গরমের সময়, শীতকাল আজকে ঠান্ডা পড়েছে, কিন্তু গরমের সময় মানে ঠান্ডা। গরমের সময় দেখুন ভেতরের ঝাড়বাতিগুলো, দেখুন। আর সেই আমলের তীরবর্গার বিল্ডিং তৈরি করা আছে এখনো পর্যন্তই। 400 বছরের জিনিস, নষ্ট হয়নি, সুন্দরভাবে সাজিয়ে। ভেতরটায় ঢুকেছি দেখুন, আর ভেতরটায় কি সুন্দর ভেতরের কাজ। এখনো দেখুন এই ঝাড়বাতিগুলো কি অপূর্ব লাগছে। দেখুন এখানে কিছু দেখুন রাধা কৃষ্ণের মূর্তি রাখা রয়েছে। এখানে আসলে দেখুন আপনারা এই রূপোর রথটা দেখতে পারবেন। দেখুন ওই রূপোর রথ, এটা দেখতে পাচ্ছেন, এই যেটা হচ্ছে কিন্তু রূপোর রথ। এখন আমরা নসিপুর আখড়া ঘুরে চলে এসেছি। এটা কোথায়? এটা মির্জাফরের বাড়ির গেট। সামনে যেটা দেখছেন এটা রহমতখানার গেট, মির্জাফরের বাড়ির। আচ্ছা, মির্জাফরের নাম হচ্ছে জাফর আলী খান। এই জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ। এটা হচ্ছে মির্জাফরের অরিজিনাল বাড়ি, পুরনো
বাড়িটা ভেতরে আছে। তো এখানে কি হয়েছিল না হয়েছিল এবার আমি আপনাদেরকে সামনে আমার কথাই তুলে ধরছি। পলাশির যুদ্ধর পরে যখন নবাব সিরাজদৌল্লা পরাজিত হয়ে পাটনা চলে যাচ্ছিল, তখন ওনাকে ভগবানগোলা স্টেশনের কাছ থেকে ধরে নিয়ে এসে নৌকা পথে যাচ্ছিল, দানেশ ফকির ধরে দিয়েছিল। ওখান থেকে ধরে নিয়ে এসেছিল, নিয়ে এসে ইংরাজরা মিলনের হাতে তুলে দিয়েছিল, যেটা মির্জাফরের ছেলে, ভালো করে শুনুন, মির্জাফরের ছেলে মিলনের হাতে তুলে দিয়েছিল। মিলন এখানে 3 দিন বন্দি রেখেছিলেন এই মির্জাফরের বাড়িতে। 3 দিন বন্দি রাখার পরে ওনাকে মহামতি বেগ, সিরাজের খুব কাছের লোক, বন্ধু ছিলেন, তাকে দিয়ে প্রেসার দিয়ে তাকে 22 টুকরো করা হয়েছিল। তারপরেও পুরো শহরটা লালে লাল করে দেওয়া হয়েছিল তার রক্ততে। এই জন্য কিছু কিছু জায়গার নাম হচ্ছে লালবাগ। বুঝতে পারলেন? আসুন আমরা এবার এগিয়ে যাব। শুনতে পারলেন আমাদের যে টোটো দাদা রয়েছে তার মুখ থেকে। উনি খুবই ভালো মানুষ আর খুব সুন্দর করে আমাদের গাইড করে দিয়েছে। আপনারা কিন্তু চাইলে কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করে মুর্শিদাবাদ কিন্তু ঘুরে দেখতে পারেন খুব সুন্দর করে। আমি কিন্তু ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো। আর এই হচ্ছে কিন্তু মির্জাফরের বাড়ি, পুরানো বাড়ি, এখানেই ছিল আগে। এখন কিন্তু এখানে আর ভেতরে যেতে দেয় না, ওই বাইরে থেকে একটু দেখতে পাওয়া যাবে। এই যা দেখলাম আপনাদেরকেও আমি দেখালাম। তো চলুন এগিয়ে যাওয়া যায় পরের গন্তব্যের দিকে। এখন আমরা চলে এসেছি মির্জাফরের যে পার্সোনাল নিজেদের মসজিদ ছিল সেই মসজিদের সামনে। এই আমার সামনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে দেখুন মির্জাফরের নিজস্ব পার্সোনাল মসজিদ। ওনাদের যে ফ্যামিলি ছিল তারাই কিন্তু এখানে শুধু নামাজ পড়তে পারতেন। আর অপোজিটেই রয়েছে হচ্ছে মির্জাফরের বংশধরের 1100 সমাধি। এই যে দেখুন নবাব মির্জাফরের পারিবারিক ও ঐতিহাসিক 1100 কবরস্থান এর ভেতরে। 10 টাকা করে টিকিট আছে, এখানেও এন্ট্রি ফি। তো টিকিট কেটে আমরা ভেতরে যাব। এই এখন আমরা চলে এসেছি মির্জাফরের বংশধরের 1100 কবরস্থানের ভেতরে। তো এখানে আমরা এসে একটা গাইড নিয়ে নিলাম, তো গাইডের মুখ থেকেই শুনে নেব আর এই জায়গাটা খুব সুন্দর করে ঘুরে দেখে নেব। জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ। মির্জাফরের আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওর নামে এই জায়গাটা জাফরাগঞ্জ বলে জানা হয় ওনার নামে। আচ্ছা, এর ভিতরে টোটাল 1100 তো কবর বলা যাবে না। যারা 18খানা যারা নবাবি পেয়েছিল তাদের মেন কবরগুলা বলে দিই, বাকি কবরগুলা মির্জাফরের বংশধর বলা যায় না। আপনি যে হাজিয়া দুয়ারি প্যালেসটা দেখতে এসেছেন ইনাতের মালিকের কবর। নাম হচ্ছে নবাব নাজিব হুমায়ুন শাহ, মির্জাফরের 5ম বংশধর। ইনি হাজিয়া যে বানিয়েছিল তার মালিকের কবর হুমায়ুন শাহ। নাজিব হুমায়ুন শাহ এটা কবর, তাই তো? 2 নম্বর সমাধি হুমায়ুন শাহর বাবা নাম ওয়ালা শাহ। 3 নম্বর সমাধি হুমায়ুন শাহর কাকা নাম আলী শাহ। ওয়ালা শাহ আলী শাহ এরা 2 ভাই ছিল। হাজিয়া দুয়ারি উল্টো দিকে একটা সামনে একটা সাদা রঙের বাড়ি, বলা যায় ইমাম বাড়া। ইনাতার মালিক নবাব নাজিম ফরাইদুন শাহ। প্রথম কবর দেখলাম হুমায়ুন শাহ, তার ছেলে নবাব নাজিম ফরাইদুন শাহ। বাবা তৈরি গিয়েছিল হাজিয়াদুরি প্যালেস, ছেলে তৈরি গিয়েছিল ইমাম বাড়া। মির্জাফরের 5টাই ছেলে, সব থেকে বড় ছিল মিরনের কবর এখানটায় নেই, বিহারে রাজমহল, ওখান থেকে নিয়ে আসা হয়নি। এলানি 4 মির্জাফরের ছেলে। 1 নম্বর মুবারক দৌলা, 2 নম্বর আশরাফ দৌলা, 3 নম্বর সাইফুদ্দৌলা, 4 নম্বর নাজিবুদ্দৌলা। মির্জাফরের 4টে ছেলে, মিরনকে লিয়া 5টা, মিরন নেই, বিহারে রাজমহলে কবর আছে। এই সাদা মার্বেল এটা হচ্ছে নবাব মির্জাফরের কবর। এটা 2 পাশে 2 কাকা, নাজিব খান
डाक नाम मिर्जाफर और असल नाम नवाब मीर मोहम्मद জাফর খান। 1757 থেকে নবাব 1765 সালে মারা। 8 বছর নবাবী পেয়েছিলেন। সাধারণভাবে মারা গিয়েছিলেন মির্জাফর। দুই পাশে দুই কাকা। এই মির্জাপুরের যে কবরস্থান রয়েছে 1100টা, এই কবরস্থানটা যদি আপনারা দেখতে আসেন তো এখানে আমি বলবো গাইড নিয়ে নেওয়াই ভালো, কারণ গাইড নিয়ে নিলে প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দেবে, প্লাস কার কোনটা কবর সেটাও আপনারা বুঝতে পারবেন। শুধু যদি দেখেন কিছুই বুঝতে পারবেন না, আর কোনটা কার কবর বা কে কিছুই বুঝতে পারবেন না। তাই জন্য বলবো গাইড নিয়ে নিতে পারেন। আমরা যেরকম গাইড নিয়ে নিয়েছি মাত্র 50 টাকা নিয়েছে এখানে গাইড চার্জ। এই এখন আমরা চলে এসেছি মুর্শিদ কুলি খানের মেয়ে আজিমুন্নিসা বেগমের সমাধির এখানে। তো চলুন ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। ভেতরে গিয়ে ওনার যে সমাধি আছে সেটা দেখবো, আর এই সম্বন্ধে যে ইতিহাস আছে সেটাও আপনাদেরকে শোনাবো। দেখুন লেখা রয়েছে আজিমুন্নিসা বেগমের সমাধি, মুর্শিদ কুলি খানের কন্যা। এই যে এইটা হচ্ছে সমাধি। এই সিঁড়িটার তলে এই মসজিদটা যেটা উপরে দেখছেন, এই মসজিদটা পুরোটা ছিল। এখনকার সময় একটা ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পতে এই মসজিদের 5টার অংশ ভেঙে গেছে, আর কাঠড়ার মসজিদে 2টো মিনার ভেঙে গেছে। এই সিঁড়ি দিয়ে যে ওপরে ওঠার যে রাস্তাটা দেখছেন তার নিচেই রয়েছে আজিমুন্নিসা বেগমের সমাধি। এর পেছনে কিন্তু একটা কারণ রয়েছে। এক সময় তার এমন ব্যাধি হয়, তখন তাকে এক হাকিম বলে যে আপনি যদি বাচ্চাদের কলিজা খেতে পারেন তাহলে কিন্তু আপনি ঠিক হয়ে যাবেন। তো যথারীতি সে কলিজা খায়, খেয়ে কিন্তু এক সময় সে ঠিকও হয়ে যায়। কিন্তু সেই কলিজা খাবার তার এক সময় একটা নেশার মতো হয়ে যায়। সে তারপরেও কিন্তু এরকম অনেক কলিজা খেতে থাকে। তারপরে এরকম ঘোর পাপের জন্যই তাকে কিন্তু জীবন্ত এখানে সমাধি দেওয়া হয়, আর এমনভাবেই দেওয়া হয় যাতে তার ওপর দিয়ে যদি লোক যায় তাতে যাতে ওনার কিছুটা হলেও পাপ ক্ষয় হয়। সেই জন্যই কিন্তু তার সমাধি কিন্তু নিচে, আর তার ওপর দিয়েই কিন্তু এরকম সিঁড়ি করা রয়েছে। ওপরে চলে এসেছি, আর ওই ওপরে দেখুন রয়েছে একটা মসজিদ। মসজিদের কিছু ভাঙা অংশটুকুই রয়েছে, বাকিটা একটা সময় যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পে কিন্তু পুরোটাই ধ্বংস হয়ে গেছে। এটাকে আজিম কাঠড়া বলা হয়। আজিম কাটরা, ওটা হচ্ছে কাঠড়ার মসজিদ, এটা হচ্ছে আজিম কাঠড়ার মসজিদ। এই আজিমুন্নিসা বেগমের সমাধি ঘুরে এখন আমরা চলে এসেছি কাতরা মসজিদে। আর কাতরা মসজিদের এখানে এসে একটা দোকান থেকে, রোড সাইডের দোকান থেকে একটু চা নিলাম। অনেকক্ষণ ধরে ঘুরছি, গলাটা শুকিয়ে গেছে, একটু চা খেয়ে নিই, তাহলে একটু এনার্জি পেয়ে যাবো। 10 টাকা করে চা নিচ্ছে, বেশ বড় ভারে চা দিয়েছে। চাটা এলাচ দিয়ে বানিয়েছে, দারুণ রিফ্রেশিং। এখন আমরা চলে এসেছি মুর্শিদ কুলি খান নির্মিত কাতরা মসজিদে। এইখানে কিন্তু একসাথে 2000 লোক নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। তো চলুন ভেতরে যাই। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, এখানে কিন্তু বিনা পয়সায় আপনারা কিন্তু ভেতরটা ঘুরে দেখতে পারেন। তো চলুন আপনাদেরকে ভেতরটা এসে এখানে আমরা একটা গাইড নিয়ে নিলাম, 60 টাকা নিচ্ছে, পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবে প্লাস বুঝিয়ে দেখাবে। এখানে এসেও কিন্তু আপনারা গাইড নিয়ে ঘুরবেন, তাহলে কি পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন, বুঝতে পারবেন, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। আমলে এই বাগানের মধ্যে চারদিকে সবজি বাজার বসতো। সবজি বাজার বসতো বলে এই জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মসজিদ। আপনারা বেড়াতে এসছেন কাটরা মসজিদ। কাটরা মিন্স হচ্ছে বাজার, যেমন কলকাতা বড় বাজার আছে, রাজা কাটরা। এই যে দু সাইডে দুটো উঁচু উঁচু টাওয়ার আছে, মিনার, এর হাইট হচ্ছে 70 ফিট। এতে ওঠার জন্য 700টা সিঁড়ি আছে। কয়েক বছর আগে দিল্লির কুতুব মিনার অ্যাক্সিডেন্ট হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়, যেমন কুতুব মিনার, চার মিনার, ফিরোজ মিনার, শহীদ মিনার সব বন্ধ, আর কোনো মিনার উঠতে দেবে না। একমাত্র নবাব মুর্শিদ কুলি খান জন্মসূত্রে হিন্দু, পরবর্তী মুসলিম। হিন্দু ছিলেন বলে সেই সুবাদে এখানে মন্দির আছে, না তো মন্দির থাকতো না। সেটাই। ইনার প্রথম জীবনে নাম ছিলেন সুদর্শন নারায়ণ মিশ্র, ফাদার নেম দর্প নারায়ণ মিশ্র, সাউথ ইন্ডিয়ান, দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে বুরহানপুর বলে একটা জায়গা আছে, সেই বুরহানপুরে এক ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। মুর্শিদ কুলি খান যখন ছোট ছিলেন তখন তাকে এক হাজি স্পাইনের কাছে কৃতদাস রূপে তাকে বিক্রি করে দেওয়া হয়। সেখান থেকেই তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করার পরেই তার নাম দেওয়া হয় মোহাম্মদ হাদি। তারপর হচ্ছে করতলক্ষা মুর্শিদ কুলি খান উপাধি। 1702 সাল মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদে পদার্পণ করেন। 1717 নবাবী পদ দেখাশোনা করেন। 1723 থেকে 24 মসজিদটা তৈরি করেন। 1725 উনি মারা যান। তার মানে পুরো ঘটনাটা 1700 সালের। মারা যাওয়ার পূর্বে বলে গেছে আমাকে এমন জায়গায় কবরটা দেওয়া হবে সব ধর্মের লোক, জাতির লোক সবাই আমার বুকের উপর দিয়ে হেঁটে গেলে আমি যাতে পাপ থেকে মুক্তি পাই।
প্রশ্ন হলো কি এমন পাপ করলো যার জন্য না বুকের উপর দিয়ে আপনাকে হেঁটে যেতেই হবে। সেটাই। সমাজচ্যুত হওয়ার পর বিশেষ করে তখনকার সময় হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ সমাজে ধর্মের গোড়ামিটা একটু বেশিই ছিল। সমাজ যখন আশ্রয় দেয়নি তখন হিন্দু সমাজের প্রতি রাগে, ক্ষোভে, দুঃখে, অভিমানে আশেপাশে যে সমস্ত মন্দির ছিল সেই সমস্ত মন্দিরে কিছু মাল মেটিয়াস দিয়ে বিশাল মসজিদ তৈরি করেন 1723 থেকে 24। আমি 1700 সালের ঘটনা বলছি, এখন 2024, মসজিদটার বয়স হচ্ছে 301 বছর। আর টোটাল মসজিদটাকে তৈরি করতে সময় লেগেছে, ঠিক আছে, 2 বছর। 1723 জানুয়ারিতে স্টার্ট, 24 ডিসেম্বরের শেষ। ঠিক যেখানে দাঁড়িয়ে আছেন আপনাদের দুটো পায়ের নিচে আছে নবাব মুর্শিদকুলি খান কবরটা। কি করে বুঝবেন এখানে কবর আছে? আমি তো আপনাকে ভুলও বোঝাতে পারি। এটাকে নেট ছিল, জাল। যখন নেটের উপর দিয়ে হেঁটে যাবে পায়ের কিঞ্চিত মাত্র ধুলোটা হলো তো তার গায়ের মধ্যে পড়বে, কিন্তু আপনার পায়ের ধুলোটা একজন নবাবের গায়ে পড়বে, এটা শোভনীয় নয়। নবাব কেন, যে কোনো মানুষের গায়ে পড়াটা উচিত না। তাই 1958 সালে যখন এটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে ঢালাই করে দিয়েছে আমাদের রাজধানী শহরে মুর্শিদাবাদ, সেই নবাব মুর্শিদকুলি খান চিরনিদ্রায় শায়িত আছে আপনার সামনে। কবরটা কিন্তু পুরোটা ওপেন, খোলা, ভেতরটা পুরোটা মাটি আছে। অ্যাকচুয়ালি কবর কিন্তু এভাবে দেওয়া হয় না। কবরের সিস্টেম সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে 3 রকম সিস্টেমে কবর। দেখুন কাতরা মসজিদের ভেতরটা, বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই কাতরা মসজিদ। এইখানেই কিন্তু 2000 লোক একসাথে কিন্তু নামাজ পড়তে পারে। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই বাইরেটা তো হচ্ছে সবাই সাধারণ মানুষরা নামাজ পড়তে পারত, আর এই যে ভেতরটা, এই ভেতরটাই কিন্তু সব মৌলবীরা বসতো। এই হচ্ছে দেখুন জায়গাটা। এখানে টোটাল 5টা গম্বুজের মতো এরকম ছিল, তার মধ্যে 3টে কিন্তু ভেঙে গেছে। এই কাটরা মসজিদ ঘুরে এখন আমরা চলে এসেছি জাহান কোষা কামানের সামনে। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন, চলুন দেখাই আপনাদেরকে। শাহজাহানের আমলে কামানটা তৈরি। এই হচ্ছে দেখুন জাহান কোষা কামান। এটা কিন্তু 17 ফুট লম্বা এবং 6 ইঞ্চি মোটা। দেখুন কি বিশাল বড় কামান। আর এটা কিন্তু তৈরি করেছিলেন জনার্দন কর্মকার 1637 খ্রিস্টাব্দে। সমস্ত সাইট সিইং কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি হাজারদুয়ারি প্যালেসের সামনে। আগের দিন আমরা যেখানে বিরিয়ানি খেয়েছিলাম এখানে আবার এলাম। এখানে আজকে দুপুরে লাঞ্চটা করব, অনেকটা বেলা হয়ে গেছে। তো এখানে লাঞ্চ করে তারপরে আমরা চলে যাব স্টেশনের দিকে। 5:30টার আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেস রয়েছে, সেটাতে করে আমরা বাড়ি ফিরবো। তো চলুন এখন দুপুরের লাঞ্চটা এখান থেকে সেরে নিই। এই সমস্ত সাইট সিইং কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসের সামনে। তো আমাদের ট্রেন রয়েছে বিকেল 5:20 হাজারদুয়ারি এক্সপ্রেস। তো এখনও অনেকটা টাইম রয়েছে, তাই ভাবলাম এখন হাজারদুয়ারি প্যালেসের সামনে কিছুক্ষণ এখানে একটু ঘোরাঘুরি করব, তারপরে একবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর 1 রাত 2 দিনের মুর্শিদাবাদ ভ্রমণ কিন্তু আমাদের এখানেই শেষ হলো। তাহলে আবার হাজির হয়ে যাব নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আশিস দাস ব্লগ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।